আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে 14টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমরা আছি 15 নম্বর ক্লাসে। আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক সেন্টেন্স তুমি শিখতে পারবা। এবং যে সেন্টেন্সগুলো শিখতে পারবা, এই সেন্টেন্সগুলো দ্বারা তুমি নিজেই শত শত সেন্টেন্স তৈরি করতে পারবা। তোমার মনের মধ্যে, তোমার নিজের মধ্যে দেখবা এমন একটা পরিবর্তন হয়েছে, তুমি জানি যে কল্পনাও করতে পারো না। আর এই 60টা ক্লাস যারা করবে, ইনফরমেশন দেওয়া হয়েছে যা তোমার জীবনকে বদলে দিবে। এই 60টা ক্লাস তুমি করার পর আমাকে বলিও যে তোমার পরিবর্তন হয়েছে না হয়েছে, তারপর আমাকে বলিও। হ্যাঁ, এখন চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আজকে দেখো, প্রথমে আমরা কিছু রুলস দেখব, তারপর তার কিছু প্র্যাকটিস দেখব। রুলসের মধ্যে প্রথমেই আছে সাবজেক্ট প্লাস বি, তারপর এফ্রেড টু। এফ্রেড টুর পরে কী হয়, সবসময় ভার্ব ওয়ান, তারপর ভার্ব ওয়ান হবে। এবার দেখো, আমরা আর কিছু দেখব না, আমরা কি দেখব, সরাসরি আমরা প্র্যাকটিস দেখব। দেখো, আই এম এফ্রেড টু স্পিক, আমি কথা বলতে ভয় পাই। অর্থাৎ কোনো কাজ করতে ভয় পাওয়ার ক্ষেত্রেই হি এফ্রেড ব্যবহার করা হয়। হি ইজ এফ্রেড টু ফেল, সে ব্যর্থ হতে ভয় পাই। এইখানে স্ট্রাকচারে যে লেখা আছে সাবজেক্ট প্লাস বি, এখানে বি বলতে বলো তো ভাইয়া কি? বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সবগুলোই কিন্তু বি এর অন্তর্ভুক্ত। বুঝছো? বি মানে শুধু বি নয়, এটার মধ্যে আছে এম, এটার মধ্যে আছে ইজ, এটার মধ্যে আছে আর, এমনিভাবে ওয়াজ, ওয়ার, বি, বিং, এই 8টাই কিন্তু এই বির মধ্যেই অন্তর্ভুক্ত। তাহলে দেখো, এখানে বি নাই, আছে কি এম, এম মানে বি, ইজ মানে বি। এই দেখছো, সি ইজ এফ্রেড টু আস্ক, সে জিজ্ঞাসা করতে ভয় পায়। যে মানুষটাকে জিজ্ঞেস করলে কি জানি মনে করে, কি জানি হয়ে যায়, মানে কেমন জানি মনে করে, অনেকে ভয় পায় না, এমন ভয় পাওয়া অর্থে এফ্রেড ব্যবহার করা হয়। সি ইজ এফ্রেড টু আস্ক, সে জিজ্ঞেস করতে ভয় পায়। উপরের সেন্টেন্সটা খেয়াল করো, হি ইজ এফ্রেড টু ফেল, সে ব্যর্থ হতে ভয় পায়, সে পরীক্ষায় ফেল করতে ভয় পায়। তুমি যদি পরীক্ষায় ফেল করতে এতই ভয় পাও, তুমি টিকটক কেন দেখো? তুমি ওই রিলস ভিডিও কেন দেখো? এত রিলস ভিডিও, এত নোংরা রিলস ভিডিও দেখো কেন বলো ভাইয়া? এত ফ্রি ফায়ার, এত পাবজি খেলো কেন? তাহলে তুমি পরীক্ষায় ভয় পাও, তুমি ফেল করবে এই জন্য ভয় পাও। এই ভয় পাওয়ার কাজ তো তুমি করো নাই। এই বই থেকে বাঁচতে হলে তোমাকে কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। বুঝছো ভাইয়া? তাহলে এখন দেখো, দে আর এফ্রেড টু ট্রাই, তারা চেষ্টা করতে ভয় পায়। তারা যে এমনি রিলস ভিডিও না দেখার চেষ্টা করবে, ওই ফ্রি ফায়ার পাবজি যে না খেলার চেষ্টা করবে, এই জন্য তারা খুব ভয় পাচ্ছে। সারা জীবন আমি খেলে অভ্যস্ত, এখন হঠাৎ করে যদি আমি সাইরা দিই, আমি কীভাবে সারবো? এটা তো আমার দ্বারা দেখতেছি সম্ভব হচ্ছে না। এরকম ভয় কি মনে হয় না বলো? অনেকে সাইরা দেওয়ার নিয়ত করে, সাইরা দেওয়ার চিন্তা ভাবনা করার পরও সারতে পারে না। কারণ হচ্ছে এতদিনের অভ্যাস। বুঝছো তো? তাহলে কি, দে আর এফ্রেড টু ট্রাই, তারা চেষ্টা করতে ভয় করে। এই যে সারার চেষ্টা করবে, এই চেষ্টা করতে কি করে? ভয় করে। উই আর এফ্রেড টু লস, আমরা হারাতে ভয় পাই। এইখানে তুমি বলতে পারো, আই এম এফ্রেড টু লস, আমি হারাতে ভয় পাই মাই জিএফ, নাকি আমি আমার জিএফকে হারাতে ভয় পাই, বলতে পারো তো নাকি? এবার দেখো, রুল 2 আছে সাবজেক্ট প্লাস বি, তারপরে উইলিং টু প্লাস ভার্ব ওয়ান। আমি একটা কথা সবসময় বলেছি, মূল যে ওয়ার্ড থাকবে, ওই মূল ওয়ার্ডের দিকে সবসময় নজর দেবা। ওই মূল ওয়ার্ড এর উপর ডিপেন্ড করেই কিন্তু একটা সেন্টেন্সের অর্থই ক্যাচ করে ফেলা যায়। তাহলে দেখো, উইলিং মানে ইচ্ছা, এত কিছু দেখার দরকার নাই, স্বেচ্ছায় কোনো কিছু করতে রাজি হওয়াই এই উইলিং ব্যবহার করা হয়। উইলিং মানে নিজের ইচ্ছায় আমি কাজটা করব, নিজের ইচ্ছায় আমি কি করব, বিয়ে করব, নিজের ইচ্ছায় আমি রিলেশন করব, নিজের ইচ্ছায় আমি প্রেম করব। ওই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? উইলিং ব্যবহার করবা। বুঝছো? আই এম উইলিং টু হেল্প, আমি সাহায্য করতে ইচ্ছুক। বুঝছো? আই এম উইলিং টু হেল্প, এখানে ব্যবহার করতে পারো আই এম উইলিং টু ম্যারি, আমি বিয়ে করতে ইচ্ছুক।
আই উইলিং টু লাভ, আমি ভালোবাসা করতে, আমি প্রেম করতে ইচ্ছুক। বুঝছো ভাইয়া? অনেকভাবে কিন্তু দেখো তুমি নিজের মতো করে বানিয়ে ফেলতে পারবা। বুঝলা নাকি? দেখো, হি ইজ উইলিং টু লার্ন, সে শিখতে ইচ্ছুক। শি ইজ উইলিং টু ওয়াইট, সে অপেক্ষা করতে ইচ্ছুক। দে আর উইলিং টু কোঅপারেট, সে সহযোগিতা করতে ইচ্ছুক। উই আর উইলিং টু ট্রাই, আমরা চেষ্টা করতে ইচ্ছুক। দেখো, এই ছোটো ছোটো সেন্টেন্স থেকেই কিন্তু এক সময় অনেক বড় বড় সেন্টেন্সে পরিণত করতে পারবা, তুমি নিজেই বানাইতে পারবা। ওই বড় সেন্টেন্সগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে, কোনো চিন্তা নাই। সব কিছু পাইবা এই আয়োজনে, এই 60টা ক্লাসের মধ্যে ইংরেজি শেখার জন্য সব কিছু পাইবা, কোনো চিন্তা নাই। সাবজেক্ট প্লাস বি, তারপর রেডি টু প্লাস ভার্ব 1। দেখো, রেডি মানে কি? প্রস্তুত হওয়া। তাহলে পুরা সেন্টেন্সের অর্থই কি প্রস্তুতের উপর হবে না? তাহলে দেখো, কোনো কাজ করার জন্য প্রস্তুত থাকা বোঝায়। আই এম রেডি টু গো, আমি যেতে প্রস্তুত। হি ইজ রেডি টু স্টার্ট, সে শুরু করতে প্রস্তুত। শি ইজ রেডি টু হেল্প, সে সাহায্য করতে প্রস্তুত। দে আর রেডি টু ফাইট, তারা লড়াই করতে প্রস্তুত, তারা যুদ্ধ করতে প্রস্তুত। উই আর রেডি টু লার্ন, আমরা শিখতে প্রস্তুত। একইভাবে তারপর সাবজেক্ট প্লাস বি, আনউইলিং মানে কি? অনিচ্ছুক। আমরা যখন ইচ্ছা দেখলাম কোনো কিছুতে আমরা প্রস্তুত আছি, ইচ্ছা আছে আমার এই কাজটা করার, এমনভাবেই তো কোনো কাজ না করারও তো ইচ্ছা আছে, কোনো কাজ করার অনিচ্ছাও তো আছে নাকি? এই অনিচ্ছুক হওয়ার ক্ষেত্রেই কিন্তু আনউইলিং ব্যবহার করা হয়। আমি কাজটা করব না, আমার কাজটা করার কোনো ইচ্ছা নাই, আমার এই নোংরা প্রেম প্রীতি করার কোনো ইচ্ছাই নেই। বুঝছো? আমার এই নোংরা রিলস ভিডিও দেখার কোনো ইচ্ছাই নাই। তাইলে ওই ক্ষেত্রে কী ব্যবহার করবা? আনউইলিং ব্যবহার করবা। ওকে, এবার দেখো স্ট্রাকচার। এইগুলো তোমরা জানো, আমি অনেকগুলো ক্লাসে আলোচনা করছি, এই জন্য আমি এই পার্টটা স্কিপ করতেছি। এইটা তোমাদের দেখে নিলেই চলবে, আর কিছুই করা লাগবে না। এবার দেখো, আই এম আনউইলিং টু গো, আমি যেতে অনিচ্ছুক, আমি যাব না। হি ইজ আনউইলিং টু চেঞ্জ, সে পরিবর্তন করতে চাই না। তার গার্লফ্রেন্ড যেটা আছে এইটাই চলবে, আর নতুন করে পরিবর্তন করা লাগবে না। বুঝছো তো নাকি? হি ইজ আনউইলিং টু হেল্প, সে সাহায্য করতে চায় না। দে আর আনউইলিং টু লিসেন, তারা শুনতে চায় না। এই যে আমি কথা বলতেছি, এখন যদি তোমরা না শোনো, তোমরা যদি শুনতে না চাও, তাহলে তো আর কিছুই করার নাই। বুঝছো ভাই? উই আর আনউইলিং টু এগ্রি, আমরা রাজি হতে চাই না। এবার দেখো, সাবজেক্টের পরে বি থাকবে, তারপর লাইকলি টু। বলো তো ভাইয়া, লাইকলি টু এর অর্থটা কি? কে জানো? কমেন্টে লেখো। লাইকলি টু এর অর্থ হচ্ছে সম্ভাবনা, কোনো কাজ করার সম্ভাবনা প্রকাশ পাইবে, সম্ভাবনা বোঝাবে, তখনই কিন্তু লাইকলি টু ব্যবহার করা হবে। তাহলে দেখো, হি ইজ লাইকলি টু উইন, তার জেতার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু এগ্রি, সে রাজি হতে পারে। মেয়েটাকে ডিস্টার্ব করতে থাকি, তার সাথে তার পেছনে লাগিয়ে থাকি, হ্যাঁ, এক সময় তো দেখবে মন গইলা যাবে। মন গইলা গেলেই তো সে রাজি হতে পারে, নাকি ভাইয়া? তোমাদের তো এমনই ধারণা। তোমাদের মনে হচ্ছে কি আমি প্রেম করার টেকনিক শেখাচ্ছি? কখনো না। আমি এই নোংরামি থেকে সবসময় দূরে থাকি। বুঝছো? এই জন্য এই নোংরামির কুফল বর্ণনা করার জন্য, এর যে কীরকম খারাপ পরিণতি, এইটা বোঝানোর জন্য, এই কাজে গেলে লেখাপড়ার যে কী ক্ষতি হয়, এই ক্ষতিটা তোমার চোখে আঙ্গুল দিয়ে ধরাইয়া দেওয়ার জন্য কিন্তু আমি এই কথাগুলো একটু বেশি বলি। বুঝছো ভাইয়া? আর দেখো, এতে কিন্তু ক্লাস বোরিং হবে না, এর জন্য কিন্তু ক্লাসটাও ইন্টারেস্টিং হবে। তোমরা মজা করতে করতে ইংরেজি শিখে ফেলবা। দেখছো, তোমরা তো বুঝো না, তোমরা তো মনে করো যে তো ভাইয়া তো কী পড়াই, কিছুই বুঝি না। দেখো, দেখতে থাকো, তাহলে সব বুঝে যাবা, তোমাদের ইংরেজি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। শি ইজ লাইকলি টু এগ্রি,
সে রাজি হতে পারে। হ্যাঁ, এক সময় ডিস্টার্ব করতে করতে বিরক্ত করতে করতে তার পেছনে ঘুরতে ঘুরতে এক সময় তো রাজি হবেই নাকি। মানুষের মন তো কোন সময় যে কি হয়ে যায়, কোন সময় কীরকম পরিবর্তন হয়ে যায় তা তো আর কেউ বলতে পারে না নাকি। দে আর লাইকলি টু অ্যারাইভ লেট, তারা দেরিতে আসতে পারে। দে আর লাইকলি টু অ্যারাইভ লেট, তারা দেরিতে আসতে পারে। উই আর লাইকলি টু সাকসিড, আমাদের সফল হওয়ার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু, আমাদের সম্ভাবনা আছে। সাকসিড, আমাদের সফল হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখো আমরা দেখব এলোপাথারি কিছু স্পোকেন দেখব। শুধু স্পোকেন নয়, ফ্রি হ্যান্ডেও কাজে লাগবে, কথা বলার ক্ষেত্রেও কাজে লাগবে, দুই ক্ষেত্রেই কাজে লাগবে। সর্বোপরি তোমার ওভারঅল ইংরেজির মধ্যেও অনেক বড় ভূমিকা পালন করবে। যাক, ইন নো টাইম তার মানে কি দেখাচ্ছে? ইন মধ্যে, নো নাই, টাইম মানে সময়ের মধ্যে নাই নাকি। তার মানে শীঘ্রই, সময়ের মধ্যে নাই তার মানে সময় নাই মানে কাজটা শীঘ্রই হবে। দেখছো কীভাবে ভেঙ্গে ভেঙ্গে তুমি মিলিয়ে ফেলতে পারো। তাহলে ইন নো টাইম এক কথায় মনে রাখবা, এর বাংলা মিনিং হবে শীঘ্রই। এটা একটা ফ্রেজ, এর বাংলা অর্থ শীঘ্রই। আই উইল গো ইন নো টাইম, আমি তাড়াতাড়ি যাব মানে শীঘ্রই যাব, আমি তাড়াতাড়ি যাব। আই উইল ইট ইন নো টাইম, আমি তাড়াতাড়ি খাবো। এবার এটার মতো করে এখন তুমি অনেক সেন্টেন্স নিজেই বানায় ফেলতে পারবা। আই উইল কাম ইন নো টাইম, আমি তাড়াতাড়ি যাব। আই উইল কল ইন নো টাইম, আমি তাড়াতাড়ি কল করব। আই উইল ডু ইট ইন নো টাইম, আমি তাড়াতাড়ি করব। আই উইল স্টার্ট ইন নো টাইম, আমি তাড়াতাড়ি শুরু করব। আই উইল হেল্প ইন নো টাইম, আমি তাড়াতাড়ি সাহায্য করব। আই উইল ফিক্স ইট ইন নো টাইম, আমি তাড়াতাড়ি ঠিক করব। এইভাবে যেগুলো সেন্টেন্স আছে দেখো, প্রত্যেকটা সেন্টেন্স একই সেন্টেন্সের আদলে না। এটা তোমাদের কিন্তু শিখার একটা বড় ধরনের একটা সুযোগ এখানে রয়েছে, বড় ধরনের একটা চান্স রয়েছে। কারণ কি জানো, তুমি এখান থেকে যদি একটা বাক্য জাস্ট শিখে ফেলতে পারো, বাকিগুলো দেখো এই বাক্যের আদলে, এই বাক্যের গঠন অনুসারে ওই সবগুলা বাক্য তুমি নিজেই বানিয়ে ফেলতে পারবা। শুধু এইখানে যেগুলো দেওয়া আছে এইগুলো নয়, এর বাহিরেও তুমি শত শত বাক্য এই গঠনের আদলে বানিয়ে ফেলতে পারবা। আমি চাই তুমি নিজের মতো করে ইংরেজি শিখে ফেলো। আমি ওইভাবেই তোমাদের ক্লাসগুলো করানোর চেষ্টা করি, কথা বুঝছো? এবার দেখো, আই উইল ক্লিন ইন নো টাইম, আমি তাড়াতাড়ি পরিষ্কার করব। আই উইল ফিনিশ ইন নো টাইম, আমি তাড়াতাড়ি শেষ করব। আই উইল রিড ইন নো টাইম, আমি তাড়াতাড়ি পড়বো। হ্যাঁ, আই উইল রাইট ইন নো টাইম, আমি তাড়াতাড়ি লিখবো। আই উইল ব্রিং ইন নো টাইম, আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। এগুলো কি কঠিন লাগবে? এখন দেখো এগুলো কি কোনোটাই কঠিন লাগবে? সব একদম পানি পানি হয়ে গেছে না? আই উইল প্যাক ইন নো টাইম, আমি তাড়াতাড়ি প্যাক করবো, মানে প্যাক মানে প্যাকেট করবো। আই উইল ফিক্স দিস ইন নো টাইম, আমি এটা তাড়াতাড়ি ঠিক করবো। ফিক্স মানে কি ঠিক করা না? আই উইল গ্র্যাব ইট ইন নো টাইম, আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। আই উইল আনসার ইন নো টাইম, আমি তাড়াতাড়ি উত্তর দেবো। বুঝছো? তাহলে দেখো এটা তো আর বলার দরকার নাই। এবার দেখো নিচেরটা, অট টু, শুট, তোমরা পড়ছো ওই শুট যেরকম মোডাল ভার্বের মধ্যে পড়ছো, এই অট টু কিন্তু মোডাল ভার্বের মধ্যেই পড়ছো। শুট অর্থ উচিত, এই অট টু অর্থ কিন্তু উচিত, অর্থাৎ এক কথায় শুট এর মতো করে অর্থ দিবে। তাহলে দেখো অট টু উচিত, না খাইলে তো শুকাইয়া যাবে। বুঝছো? একজনে বলতেছে একদিন, এক সন্তানের পিতামাতা আর কি, দেখো কি ভালো খাবার, প্রতিদিন তাদের জন্য কত ভালো খাবার আয়োজন করি, তারপরেও তাদের স্বাস্থ্য হচ্ছে না। বুঝছো? তাহলে এই কারণে কী করতে হবে? ইউ ওয়াট টু ইট, তোমার উচিত ভালো করে খাওয়া। এখন খাবার সামনে থাকলেই তো হবে না, সামনে অনেক খাবার আছে, এখন তো খাইতে তো হবে। এখন তোমার সামনে দেখো পড়ার কিন্তু অভাব নাই। এই যে এখানে বাইয়ের ক্লাস থেকে 3700 পৃষ্ঠার পিডিএফ পাচ্ছ, তারপরে এই 60টা ক্লাস পেয়ে যাচ্ছ। তোমার সামনে দেখো পড়ার সুযোগ আছে, কিন্তু তুমি পড়তেছো না। এই পড়ার সুযোগ থাকলেই, এই পড়া থাকলেই কোনো লাভ হবে কি, তোমার কোনো বেনিফিট হবে? যেমনভাবে যে সন্তানদের সামনে খাবার আসে, অনেক ভালো ভালো খাবার আছে, ওরা খায় না, ওরা না খাওয়ার জন্যই তো ওদের স্বাস্থ্যের উন্নতি হয় না। ঠিক তেমনি তোমার সামনে পড়া আসে, অনেক পড়ার সুযোগ আছে, কিন্তু সুযোগটা কাজে লাগাও না, তুমি এই পড়াগুলো পড়ো না, তাহলে কি কোনো বেনিফিট তুমি পাইবা? এর কোনো লাভ তুমি পাইবা? কখনো। তাহলে এই জন্য তোমাদের উচিত এই স্লাইডগুলো ব্যবহার করে, এই ক্লাসগুলো ব্যবহার করে তুমি ইংরেজিটাকে দক্ষ করে নাও। যে কোনো পড়াই
তোমার সুযোগ থাকতে ওই পড়াটা কমপ্লিট করে নেওয়া, বুঝছো? তাহলে দেখো, ইউ ওট টু স্লিপ, তোমার ঘুমানো উচিত। রাত হয়ে গেছে, এখন কী করো? ঘুমানো উচিত। এই রাত 12টা-1টা পর্যন্ত জেগে থাইকা ওই ফ্রি ফায়ারের মধ্যে মার বলার কোনো দরকার নাই, বুঝছো? এতে তোমার স্বাস্থ্যের ক্ষতি, পড়ালেখার ক্ষতি, ব্রেইনের ক্ষতি, তোমার দেখবে আস্তে আস্তে শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে, মানে এমন ক্ষতি হয়ে যাচ্ছে তুমি তার নিজেও কল্পনাও করতে পারবে না। ইউ ওট টু ওয়াক, তোমার জাগা উচিত। সকাল হয়ে গেছে, এখন যদি 11টা-12টা পর্যন্ত ঘুমাইয়া থাকো তাহলে কি তোমার স্বাস্থ্য ভালো থাকবে? তাহলে এই জন্য সকালে উঠতে হবে। ইউ ওট টু ওয়াক ইন দ্য মর্নিং, তোমার সকালে ওঠা, খুব সকালে ওঠা উচিত। এবার দেখো, আমি কিন্তু প্রায় আমি দুনিয়ার সাথে মিলাইয়া, বাস্তব জীবনের সাথে মিলিয়ে প্রাসঙ্গিক উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমার পড়াগুলো মনে থাকে। আর এইভাবে যখন তুমি নিজে কোনো কিছুর সাথে মিলিয়ে পড়বা, তাহলে দেখবা পড়াটা কিন্তু অনেক দিন মনে থাকবে। হ্যাঁ, ইউ ওট টু রিড, তোমার উচিত পড়া। না পড়লে কি তুমি পাস করতে পারবা? ইউ ওট টু রাইট, তোমার লেখা, তোমার উচিত লেখা। এখন দেখো, এইখানে যেভাবে আছে এইখানে এইভাবে বলার দরকার নাই, আর একটু নিজের মতো করে বলতে পারো যে তোমার লেখা উচিত। ইউ ওট টু রাইট, তোমার লেখা উচিত। ইউ ওট টু ওয়াক, তোমার হাঁটা উচিত। ইউ ওট টু ট্রাই, তোমার চেষ্টা করা উচিত। ইউ ওট টু স্পিক, তোমার কথা বলা উচিত। ইউ ওট টু স্মাইল, তোমার হাসা উচিত। ইউ ওট টু ওয়াইট, তোমার অপেক্ষা করা উচিত। ইউ ওট টু লিসেন, তোমার শোনা উচিত। প্রথমে শুনতে হবে, তারপর তো শিখতে হবে। ইউ ওট টু লার্ন, তোমার শেখা উচিত। ইউ ওট টু হেল্প, তোমার সাহায্য করা উচিত। ইউ ওট টু স্টার্ট, তোমার শুরু করা উচিত। এই বাইরের ক্লাস থেকে তোমার ইংরেজিগুলো পড়া শুরু করা উচিত, বুঝছো? ইউ ওট টু স্টপ, তোমার থামা উচিত। ইউ ওট টু সিট, তোমার বসা উচিত। ইউ ওট টু স্ট্যান্ডার্ড, তোমার দাঁড়ানো উচিত। যখন শিক্ষক দেখবে ক্লাসে প্রবেশ করবে, শিক্ষকদের সম্মানে তোমরা কি দাঁড়াও না? তাহলে ইউ ওট টু স্ট্যান্ড, তোমার দাঁড়ানো উচিত। ইউ ওট টু লুক, তোমার তাকানো উচিত। ইউ ওট টু থিঙ্ক, তোমার চিন্তা করা উচিত। যে কোনো কাজ আগে চিন্তা করতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া তারপর ভাবিও না। হ্যাঁ, ইউ ওট টু ওয়ার্ক, তোমার কাজ করা উচিত। এবার দেখো, আমরা দেখব সাবজেক্টের পরে ওয়ান্ট, তারপরে দেখো এটা একটু লম্বা স্ট্রাকচার, এটা মনে রাখতে হবে। মনে রাখা কিন্তু কঠিন নয়। দেখো, সাবজেক্টের পরে একটা ওয়ান্ট থাকবে, তারপর পার্সন বলতে একটা ব্যক্তি থাকবে, তারপর টু প্লাস ভার্ব অন ইনফিনিটিভ, এক কথায় শেষ। এবার দেখো, আমরা স্ট্রাকচারের সাথে সেন্টেন্স মিলিয়ে দিব। আই ওয়ান্ট ইউ টু হেল্প মি, আমি চাই তুমি আমাকে সাহায্য করো। দেখো, আই সাবজেক্ট, আই অন্য কিছু থাকতে পারে, হি, সি, দে, রহিম, করিম, অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তারপরে দেখো ওয়ান্ট আছে না, প্রত্যেকটা বাক্যের মধ্যে ওয়ান্ট আছে। তারপরে হচ্ছে পার্সন, দেখো ইউ তুমি একটা ব্যক্তিকে বোঝাচ্ছে না, হিম তাকে ব্যক্তিকে বোঝাচ্ছে, হার সবগুলো তো ব্যক্তি বোঝাচ্ছে নাকি। মাই ফ্রেন্ড বন্ধু কি ব্যক্তি হয় না গরু ছাগল হয়? অবশ্যই কি ব্যক্তি হয়। তাহলে দেখো, ব্যক্তিকে বোঝাচ্ছে না, যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে। তারপরে দেখো, স্ট্রাকচারের সাথে কি মিলাচ্ছে না, তারপর টু প্লাস ভার্ব পরে অনেক কিছু থাকতে পারে, থাকুক। দেখছো, স্ট্রাকচারের সাথে মিলাইয়া। এবার দেখো, আই ওয়ান্ট হিম টু কল মি টুডে, আমি চাই সে আজ আমাকে ফোন করুক। এখন দেখো, এই বাক্যটা এমন হবে, আমি চাই তারপর যা আছে ওই ব্যক্তি এই কাজটা করুক, এইভাবে মিলাই দেবা। কথা বুঝছো? তাহলে দেখো, আমি চাই সে আজ আমাকে ফোন করুক, তাহলে কি আই ওয়ান্ট, উপরেরটার বাংলা মিনিং এটা, আই ওয়ান্ট হিম টু কল মি টুডে, আমি চাই সে আজ আমাকে ফোন করুক। আই ওয়ান্ট হার টু স্পিক দ্য ট্রুথ, আমি চাই সে সত্য কথা বলুক। আই ওয়ান্ট দেম টু ফিনিশ দ্য ওয়ার্ক আর্লি, আমি চাই তারা কাজটি তাড়াতাড়ি শেষ করুক। এবার এইখানে তোমাদের একটা টিপস আমি বলে দিচ্ছি, আর একটু ভেঙে যখন পড়বা। আই ওয়ান্ট, আমি চাই, দেম তারা, এটা রাইখা দাও তারা। তারপর টু ফিনিশ, শেষ করতে, দ্য ওয়ার্ক কাজটি, আর্লি তাড়াতাড়ি। তার মানে আমি চাই তারা শেষ করতে কাজটি তাড়াতাড়ি। এবার তোমার নিজের মতো করে সাজায় নিবা যে আমি চাই তারা কাজটি তাড়াতাড়ি শেষ করুক। কথা বুঝছো? প্রথমে তুমি নিজের মতো করে তোমার নিজের জানা মিনিংগুলো দিয়ে ওয়ার্ডগুলোর মিনিং আলাদা আলাদা করে বের করে নিবা। বের করে নেওয়ার পরে ওই প্রত্যেকটা মিনিং একসাথে তোমার নিজের মতো করে সাজায় দেবা, তাহলে পারফেক্ট মিনিং পেয়ে যাবা। ওকে,
এবার দেখো আই ওয়ান্ট আমি চাই, মাই ফ্রেন্ড আমার বন্ধু, টু কাম আসতে, উইথ মি আমার সাথে। আমি চাই আমার বন্ধু আসতে আমার সাথে, তার মানে কি আমি চাই আমার বন্ধু আমার সাথে আসুক, আমি চাই আমার বন্ধু আমার সাথে আসুক। দেখছো কতটা ইজি যদি ভেঙে ভেঙে মিলাও। আস্তে আস্তে দেখো ছোটো বাক্য থেকে বড় বাক্য পাচ্ছ না, একসময় কিন্তু অনেক বড় বাক্য পাবা, ওইগুলো কিন্তু ইজি হয়ে যাবে। ছোটো বাক্য আগে শিখো, তারপরে বড় বাক্যও কঠিন লাগবে না। আই ওয়ান্ট আমি চাই, ইউ তুমি, টু অ্যাকসেপ্ট ইট তুমি এটা গ্রহণ করো, আমি চাই তুমি এটা গ্রহণ করো। দেখো এবার একটা প্রিপোজিশনের ব্যবহার দেখব, এটা মোটেও কঠিন না। অ্যারাউন্ড তারপরে প্লাস, তার মানে চারপাশে, সরি একটু ভুল বলে ফেলছি এখানে। অ্যারাউন্ড তারপর একটা প্লেস মানে স্থান বোঝাবে, অ্যারাউন্ডের পরে একটা স্থান বোঝাবে, তার মানে ওই জায়গাটার আশেপাশে বোঝাবে। অ্যারাউন্ড দ্য পার্ক পার্কের আশেপাশে, অ্যারাউন্ড দ্য এরিয়া এলাকার আশেপাশে, অ্যারাউন্ড দ্য স্কুল স্কুলের আশেপাশে, অ্যারাউন্ড দ্য সিটি শহরের আশেপাশে, অ্যারাউন্ড দ্য হাউস বাড়ির আশেপাশে, অ্যারাউন্ড দ্য লেকের আশেপাশে, অ্যারাউন্ড দ্য ফিল্ড মাঠের আশেপাশে, অ্যারাউন্ড দ্য মার্কেট বাজারের আশেপাশে, অ্যারাউন্ড দ্য ভিলেজ গ্রামের আশেপাশে। এইভাবে হচ্ছে অ্যারাউন্ড দ্য বিল্ডিংয়ের আশেপাশে, ভবনের আশেপাশে, অ্যারাউন্ড দ্য গার্ডেন বাগানের আশেপাশে, অ্যারাউন্ড দ্য হসপিটাল হাসপাতালের আশেপাশে, অ্যারাউন্ড দ্য মসজিদের আশেপাশে। বুঝছো? দেখো এটা কিন্তু কঠিন না, তাহলে এটা আমি দেখালাম না। এবার হচ্ছে প্রিপোজিশন উইথের ব্যবহারটা দেখাবো একটু, সরি উইথ না, ইন। প্রিপোজিশন ইন ব্যাকেটের ভেতর যেটা ওইটা আর কি। প্রিপোজিশন ইন এর ব্যবহার দেখাবো। ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য আফটারনুন বিকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, ইন জানুয়ারিতে। আচ্ছা বলো তো ভাইয়া, এইগুলো কি তোমার দরকার লাগে না? দৈনন্দিন ব্যবহারে তুমি মানুষের সাথে কথা বলতে গেলেও তুমি সকাল বিকাল সন্ধ্যা বোঝাইতে গেলে কি ইন ব্যবহার করা লাগবে না? পরীক্ষার মধ্যে কি এইগুলো লেখা লাগে না? পরীক্ষার মধ্যে অনেক কিছুর মধ্যে এইগুলো লেখা লাগে। তোমার স্টোরি রাইটিং, ওই ডায়লগ কম্পোজিশন, এই সকল কিছু রাইটিং পার্টের মধ্যেও তো এই কথাগুলো লাগে। এই ইংরেজি এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো কি কাজে লাগে না ওইখানে? এবার দেখো তাইলে তুমি দেখো এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইন সামার গ্রীষ্মকালে, ইন উইন্টার শীতকালে, ইন দ্য রেইনি সিজন বর্ষাকালে, ইন টাইম যথাসময়ে একটু আগে। দেখো ইন টাইম কিন্তু সময় প্রকাশ করবে এমন ওই কাজটা শুরু করার একটু আগে, একদম প্রপার টাইম না, ওই কাজটা হওয়ার একটু আগে, ওই সময়টা হয়েছে তার একটু আগে। যেমন তোমাকে পরীক্ষায় যাওয়ার জন্য সময় দিয়েছে 9:30, 9:30 পরীক্ষা, তুমি কি 9:30 থাকবা নাকি তার কিছুক্ষণ আগে থাকবা? অবশ্যই তার কিছুক্ষণ আগে থাকবা। এর জন্য ইন টাইম ব্যবহার করা হয়। আর যখন হচ্ছে একদম প্রপার সময় থাকতে হবে তখন কিন্তু অন টাইম। যেমন পরীক্ষাটা বলছে 9:30 শুরু হবে, তার মানে পরীক্ষার সময় প্রশ্ন 9:30 দিবে, এর আগেও দেবে না এর পরেও দেবে না, একদম 9:30। এই ক্ষেত্রে অন টাইম। কথা বুঝছো? এবার দেখো ইন দ্য পাস্ট অতীতে, ইন ফিউচার ভবিষ্যতে, ইন নো টাইম শীঘ্র, এটা তোমরা জানো দেখছো। এবার দেখো ইন এ মিনিট 1 মিনিটের মধ্যে, ইন এ মোমেন্ট এক অল্প সময়ের মধ্যে, ইন অ্যান আওয়ার 1 ঘন্টার মধ্যে, ইন 2 ডেজ 2 দিনের মধ্যে, ইন এ উইক 1 সপ্তাহের মধ্যে, ইন এ মান্থ 1 মাসের মধ্যে, ইন এ ইয়ার 1 বছরের মধ্যে। কঠিন লাগে এইগুলা? এবার দেখো বার্ব, আমরা বার্ব নিয়ে আলোচনা করব। স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্ট্যান্ডিং, টু স্ট্যান্ড। ভার্বের 1 নং ফর্ম, 2 নং, 3 নং এবং আইএনজি ফর্ম, তারপর ইনফিনিটিভ ফর্ম। ওকে, এই 5টা ফর্ম জেনে গেলে আর তো কোনো কিছু জানা লাগবে। ভার্বের কিন্তু এই 5টা ফর্ম সহ তোমার মুখস্থ করা লাগবে। লাস্টের 2টা মুখস্থ করার দরকার নাই, প্রথম 3টা মুখস্থ করতে হবে বাংলা অর্থ সহ। আর লাস্টের 2টা হচ্ছে 1 নংয়ের সাথে আইএনজি লাগাই দেবা, ইন হয়ে যাবে আইএনজি ভার্ব, এবং 1 নংয়ের আগে টু লাগাই দেবা, হয়ে যাবে ইনফিনিটিভ ফর্ম। ওকে, তাহলে দেখো আই স্ট্যান্ড হেয়ার আমি এখানে দাঁড়াই, আই স্টুড দেয়ার আমি সেখানে দাঁড়িয়েছিলাম। পাস্ট টেন্স সাবজেক্ট প্লাস বি টু যখন পাস্ট টেন্স কি হয় না তখন। আই হ্যাভ স্টুড লং আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি, এটা বলো তো কোন টেন্স? দেখো সাবজেক্ট প্লাস হ্যাজের হ্যাভ, তারপর হচ্ছে B3 ভার্বের 3 নং ফর্ম। দেখো তো 3 নং ফর্ম কিনা? স্ট্যান্ড স্টুড 3 নং ফর্ম, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ স্টুড লং আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি। আই হ্যাভ স্ট্যান্ডিং নাও আমি এখন দাঁড়িয়ে আছি। এই কাজটা কি বর্তমানে চলমান না? দেখো কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা দেখো এটা তোমরা এখন দেখলেই পারবা। এখন হচ্ছে তারপর সিট
সিট মানে বসা, আই সিট হিয়ার, আমি এখানে বসি। আই সেট কুইকলি, আমি চুপচাপ বসেছিলাম। কুইকলি মানে কি শান্তভাবে, কুইকলি না কুইটলি মানে শান্তভাবে চুপচাপ। আই হ্যাভ সেট লং, আমি অনেকক্ষণ বসেছি। আই এম সেটিং নাও, আমি এখানে বসে আছি। আই ওয়ান্ট, আমি চাই। টু সিট ডাউন, এখানে বসতে, আমি এখানে বসতে চাই। দেখো এবার স্লিপ মানে ঘুমানো। ওই রূপগুলো কী করবে, একেবারে মুখস্থ করে নেবা। যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয় বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। আই স্লিপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাই। যারা তাড়াতাড়ি ঘুমাও একটু কমেন্টে বলো তো যে আমি ভাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়ে পড়ি। এমন কে আছে যে 11টার ভিতরে ঘুমাইয়া পড়ো? এমন কেউ থাকলে একটু কমেন্ট করো দেখি, 11টার ভিতরে ঘুমাইয়া পড়ো। বর্তমান জামানার মধ্যে এমন লোক পাওয়া খুবই কঠিন হয়ে গেছে যে 11টার ভিতরে ঘুমাইয়া যাব। কিন্তু এক সময় ছোটো সময় দেখা গেছে 9টা 9:30টার পরে আর কোনোভাবে সজাগ থাকতে পারতাম না। কিন্তু এখন মোবাইলে এই মানুষগুলোকে এমনভাবে ধ্বংস করছে, এমনভাবে নষ্ট করছে। ফজরের আগে আগে ঘুমাই, তারপর হচ্ছে সকাল 11টা 12টার পরে ঘুম থেকে উঠে। এইভাবেই তো তোমার পড়ালেখার ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, সব দিক দিয়েই তো ক্ষতি। দেখো আই হ্যাভ স্লেপ্ট এনাফ, আমি যথেষ্ট ঘুমিয়েছি। তুমি যদি 10টার ভিতরে ঘুমিয়ে যাও, 11টার ভিতরে ঘুমিয়ে যাও, সকালের আগে আগে তুমি যথেষ্টই ঘুমাইতে পারবা। আচ্ছা দেখো তারপর ওয়াক জাগা, এখন তুমি ঘুমাইছো, ঘুম থেকে জাগতে হবে না? ঘুম থেকে যদি জাগতে না পারো তাহলে তো আর হইল না, জাগা তো লাগবে নাকি? আই ওয়াক আর্লি, আমি তাড়াতাড়ি জাগি। কে আসো একদম ফজরে আজানের পর ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠো, এমন কেউ থাকলে কমেন্ট করো দেখি। অথবা একদম খুব ভোরে ঘুম থেকে উঠো, এমন কেউ থাকলে কমেন্ট করো। আই উক লেট, আমি দেরিতে জেগেছিলাম। এটা অনেকেই আসো যে অনেকেই একদম অনেক দেরি করে ঘুম থেকে জাগো। আই হ্যাভ ওকেন আপ, আমি জেগে উঠেছি, অলরেডি আমি জেগে উঠেছি। প্রেজেন্ট পারফেক্ট আছে না? আই এম ওয়াকিং নাও, আমি এখন জাগছি, আমি মাত্র ঘুম থেকে উঠতেছি আর কি, বলো না যে আমি মাত্র ঘুম থেকে উঠতেছি। আই ওয়ান্ট, আমি চাই। টু ওয়াক ফ্রেশ, আমি সতেজ হয়ে জাগতে চাই। ঘুম থেকে উঠে তারপর সতেজ হয়ে আমি জাগতে চাই। হ্যাঁ, যাকে এবার দেখো ওয়ার মানে পরা, কোনো কিছু পরিধান করা, পরা, এমন ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হয়। এই ফর্মগুলো তোমরা দেখে নেবে। এবার দেখো আই ওয়ার এ কোট, আমি একটি কোট পরি। আই ওয়ার ব্ল্যাক, আমি কালো পরেছিলাম, কালো কোনো কিছু, কালো জামা, কালো পায়জামা, এমন কোনো কিছু, কালো পাঞ্জাবি। আই হ্যাভ অর্ন দিস বিফোর, আমি এটা আগে পড়েছি। দেখো ওর থেকে অর্ন হয়েছে। আচ্ছা এটা তোমরা পারবা। এবার থ্রো, নিক্ষেপ করা, বল নিক্ষেপ করো না তোমরা? থ্রো, থ্রিউ, থ্রন, থ্রোয়িং, টু থ্রো। ওকে, আই থ্রো দ্য বল, আমি বল নিক্ষেপ করি, বল ছুরি। আই থ্রিউ ইট অ্যাওয়ে, আমি এটা ছুঁড়ে ফেলেছিলাম, নিক্ষেপ করে দিয়েছিলাম, এমন কিছু। আই হ্যাভ থ্রোন রাবিশ, আমি আবর্জনা ফেলেছি। আই এম থ্রোয়িং নাও, আমি এখন ছুড়ছি। আই ওয়ান্ট, আমি চাই। টু থ্রো, নিক্ষেপ করতে। ফার, অনেক দূরে, আমি এটা দূরে নিক্ষেপ করতে চাই। ফার অর্থ দূরে। এবার দেখো আমরা কিছু ডব্লিউএস কোয়েশন দেখিয়ে ক্লাসটি এখানেই শেষ করে দিব। হোয়ার ইজ দ্য হসপিটাল, হাসপাতালটি কোথায়? হোয়ার ইজ দ্য হসপিটাল, হাসপাতালটি কোথায়? হোয়েন ডিড ইউ কাম ব্যাক, আপনি কখন ফিরে এলেন? হোয়েন ডিড ইউ কাম ব্যাক, আপনি কখন ফিরে এলেন? হোয়ার ডিড শি গো, সে কোথায় গিয়েছিল? হোয়ার ডিড শি গো, সে কোথায় গিয়েছিল? হোয়েন ইজ দ্য কনসার্ট কখন? হোয়ার ডিড ইউ লার্ন দ্যাট, আপনি এটা কোথায় শিখলেন? হোয়েন উইল দ্য বাস কাম, বাস কখন আসবে? তাহলে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করেছি। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, যে ভালোর কোনো শেষ নাই। সুখে থাকো, যেই সুখের কোনো সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।